IELTS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, international English language testing system, right? I'll test your English language capacity. I'll test your English language, or the exam will evaluate your English language capacity. How good or how bad you are in English will be, judged, assessed by this particular exam. আপনি কতটা ভালো কতটা খারাপ এটা থেকে পাওয়া যাবে। চলুন শুরুতে আজকে আমরা একটা নিজেদের একটা পরীক্ষা দিয়েছি আমরা কতটা ভালো ইংরেজিতে, কি বলে? লেটস গো ফর এন এক্সাম। আমরা ছোটখাটো এক্সাম দিয়ে আসছি, ভেরি শর্ট এক্সাম। এক্সামটা হচ্ছে অনলি 3 মিনিটস এর এক্সাম দিব আমরা। 3 মিনিটস এর এক্সাম, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। Alright. Okay, so you can see there are 2 questions on the screen. Screen-এ দুইটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্সামটা আমরা দিব আজকে প্রথমে আমাদের ইংরেজি জাজ করার জন্য, গ্রামার এক্সামের বলতে পারেন, it's kind of grammar exam. So এই এক্সামটা 2 মিনিটের মধ্যে দিতে হবে আপনাদের, তারপর সাবমিট করতে হবে। প্লিজ গো ফর দ্য আনসার। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, লেটস সি। প্লিজ আনসার করেন সবাই এখানে। So what we're doing right now, we are basically taking part in exam. একটা এক্সাম দিচ্ছি আমরা এখানে। যেহেতু আইএলটিএস পরীক্ষা আমাদের ইংরেজি দক্ষতাকে ইভালুয়েট করবে, আমাদের ক্যাপাসিটিকে ইভালুয়েট করবে, সো দেখি একটা ছোটখাটো এক্সাম দিই আমরা, দেখি কোন অবস্থানে আছি আমরা এই মুহূর্তে। অলরাইট, আপনাদের অলরেডি অনেকে আনসার 76% আনসার করে দিয়েছেন, বাকি যারা করেননি আনসার দিয়ে ফেলেন, হোয়াটএভার ইজ ইওর অপিনিয়ন। ওকে, শাইলা আপনি কিছু বলতে চাচ্ছেন? শাইলা, গো হেড, what do you want to say, শাইলা? শাইলা, you want to say something? শাইলা, আপনি কিছু বলতে চাচ্ছেন? Yes, sir. শাইলা, আপনার নেটওয়ার্কে ঝামেলা করতেছে, মেবি নেটওয়ার্ক ঝামেলা করছে। শাইলা, আপনার কথা শোনা বোঝা যাচ্ছে না, আনফরচুনেটলি। I think network problem করতেছে। That could be a problem. I think it's a network problem. আপনি কোশ্চেনটা লিখে দেন শাইলা, প্লিজ write down your question in the chat box. কোশ্চেনটা লিখে দেন শাইলা, because your voice is breaking. Your voice is breaking. Your voice is breaking. আফাদ, সবগুলো আনসার করলে তারপর সাবমিট করতে পারবো আমরা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এক্সাম টাইম ইজ ওভার। আমি এখন একটা এক্সামটা ক্লোজ করছি। লেট মি ক্লোজ দ্য এক্সাম। থ্যাংক ইউ যারা পার্টিসিপেট করেছেন। ওকে, লেট মি শেয়ার দ্য রেজাল্টস। ওকে, দেখেন আজকে আমরা যে এক্সামটা দিলাম শুরুতে, আজকে যেটা এক্সামিন আইএলটিএস পরীক্ষা আমাদের স্কিলটাকে জাজ করবে। তো দেখা গেল ফার্স্ট কোয়েশ্চেনটা, a large number of people ... come to the meeting. এই কোয়েশ্চেনের দুইটা অপশন ছিল, একটা হ্যাজ আর একটা হ্যাভ, তাই না? তো দেখা গেল আজকে মজার বিষয়, 50% করে বলা হচ্ছে। Sir, can you correct my name?
Before the days, I request to change my name because those name Your was name has not been changed. correct. The name has been changed. In that case, your name has been changed. Not to not. Okay, thank you, sir. Okay, all right. No problem. Okay. Fine. Anyway, let's see. First question. A large number of people ... come to the meeting. তো এখানে যেটা হয়েছে দুটো অপশন ছিল হ্যাজ এবং হ্যাভ। মজার বিষয় আজকে সবাই খেয়াল করেন 50% বলেছেন হ্যাজ, 50% বলেছেন হ্যাভ। আমি আজকে 50% লোক ভুল বলেছে আজকে এক্সামটাতে, রাইট? প্রথম কোশ্চেনে আমি আনসারটা বলছি। ফার্স্ট কোশ্চেন আনসার কি হবে? ফার্স্ট কোশ্চেন আনসার হবে হ্যাভ। A large number of people have come to the meeting. A large number of people have come to the meeting. এটা হচ্ছে আনসারটা। আমি এই ব্যাখ্যাটা আপাতত দিচ্ছি না, আমি জাস্ট এখানে বলে দিলাম। সেকেন্ড কোয়েশ্চেনটা, the number of people in the meeting, the number of people in the meeting was or were, যেখানে আমাদের 73% বলেছে were, 29% বলেছে was। আপনারা সবাই কি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন? পোলটা দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্য পোল? Yes. Okay. Good. Yes. Okay. All right. Okay. Thank you. Now, এখন যেটা বলতেছি এখানে আমাদের এখানে 2 নম্বর কোশ্চেনে রাইট আনসার হচ্ছে was. Right answer হবে was. Second question. The number of people in the meeting was 40. তাহলে আজকে কিন্তু আমরা 73% people 2 নম্বর কোশ্চেনে ভুল করেছি। 73% এটা গ্রামাটিক্যাল ভুল, তাই না? আর 1 নম্বর কোশ্চেনে 50% লোকেরা কিন্তু ভুল করেছি আমরা। 50% লোকেরা ভুল করেছি। থিংক অ্যাবাউট দিস, তাই না? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন, জাস্ট একটা গ্রামার বলে রাখি, আমি এখানে জাস্ট রুলটা বলবো আর অ্যানালিসিসে যাব না, আমরা আইএলটিএস ওরিয়েন্টেশনে ব্যাক করব। আ নাম্বার অফ সামথিং, খেয়াল করবেন, আ নাম্বার অফ সামথিং, কোনো কিছুর নাম্বার, আ নাম্বার যদি দেওয়া থাকে, আ নাম্বার অথবা লার্জ নাম্বার, এই আ নাম্বার যখন বলা থাকে তখন এটা হচ্ছে প্লুরাল। দিস ইজ প্লুরাল। আ নাম্বার অফ সামথিং মানে হচ্ছে প্লুরাল, দিস ইজ প্লুরাল। তাহলে প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? চ্যাট বক্সে আমাকে বলেন, প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? টেল মি, চ্যাট বক্সে বলেন, প্লুরালের পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? রাইট, সো ইউ নো দ্যাট প্লুরালের পরে হ্যাভ বসে নরমালি, তাই না? তার মানে যে প্রথম যে কোশ্চেনটা, a large number of people, this is plural হওয়ার কারণে এরপরে আমাকে বলতে হবে have, a large number of people have come to the meeting। একটা কথা সবাইকে বলি, ক্লাসে আপনারা কাজ করবেন, একটা খাতা কলম রাখবেন, কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট নেবেন, সবার জন্য কথাটা থাকলো। টেকিং নোটস while you are in a class is extremely important। নোট নিলে ক্লাসের ইফেক্টিভনেসটা অনেক বাড়ে। অনেকে মনে করে না নোট নিব না, বা ইফ ইউ টেক নোটস, বিলিভ ইট নট, আপনার ক্লাসের ইফেক্টিভনেস অনেক বেড়ে যাবে। ওকে, প্লিজ অলওয়েজ টেক নোটস ইন ক্লাস। ওকে, প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসে, তাহলে লাস্ট নাম্বার পিপল হ্যাভ বসবে এখানে প্রথম 1 নম্বর কোয়েশ্চেন। ফাইন, তো এটা সবাই মনে রাখবো আমরা, এ নাম্বার অফ সামথিং, এ লাস্ট নাম্বার অফ সামথিং, এগুলো হচ্ছে প্লুরাল। আবার কনফিউশনটা হচ্ছে যেখানে দি নাম্বার অফ সামথিং যখন বলা হয়, দি নাম্বার অফ সামথিং, এইটা হচ্ছে সিঙ্গুলার। দিস ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার। দি নাম্বার অফ সামথিং হচ্ছে সিঙ্গুলার। অদ্ভুত জিনিস, এ নাম্বার অফ সামথিং হচ্ছে প্লুরাল, দি নাম্বার অফ সামথিং হচ্ছে সিঙ্গুলার। তাহলে দি নাম্বার অফ পিপল ইন দ্য মিটিং, দি নাম্বার যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? সিঙ্গুলারের পরে হ্যাজ বসে নাকি হ্যাভ বসবে? কোনটা বসে? সিঙ্গুলারের পরে সাধারণত কি বসে? সবসময় কি বসে? হ্যাজ বসে। হ্যাজ, লুক এট দিস। তাহলে এখানে বলছে হ্যাজ দ্য নাম্বার অফ পিপল ইন দ্য মিটিং, মানে সরি, এখানে ওয়াজ নাকি ওয়্যার? সিঙ্গুলার পরে ওয়াজ বসে না ওয়্যার বসবে? ওয়াজ ও ওয়্যার? ওয়াজ বসবে, তাই না? নাম্বার অফ পিপল ইন দ্য মিটিং 40 was 40। আমাদের অনেকে কিন্তু ম্যাসিভ ভুলটা হয়েছে আজকে, মানে উই হ্যাভ কমিটেড হিউজ মিস্টেক হিয়ার। অনেকে ভুলটা করেছি আমরা, তাই না?
অলরাইট, তাহলে দেখলাম যে আমাদের এই যে ভুলের একটা নাম আছে ইংরেজিতে, এই ভুলটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই এটা লিখে রাখেন, এই ভুলটা ইংরেজি একটা বড় ভুল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একবার অ্যাডভান্স লেভেলের রাইটার থেকে মানে ইভেন সাধারণ মানে সবার জন্যই এটা বড় মিস্টেক। সাবজেক্ট এর ভার্বের এগ্রিমেন্ট ইটস এ বিগ মিস্টেক, ইটস এ হিউজ মিস্টেক। স্পিকিং এ রাইটিং এ লট অফ পিপল ফেস দিস মিস্টেক এন্ড কমিট দিস মিস্টেক। সো আমাদেরকে এটা নিয়ে অনেক ওয়ার্ক করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা যেটা করবো, আমি এই এক্সামটা আবার লঞ্চ করবো, আবার প্লে করব। তো আপনারা যেটা করবেন, এটা আবার এক্সাম দিব এটা, কারণ আমি চাচ্ছি সবাই অ্যাকুরেট আনসারটা করেন আরেকবার। ওকে again, a large number of people, এটা কি সিঙ্গুলার ও প্লুরাল? চ্যাট বক্সে বলেন, a large number of people, is it singular or is it plural? Let write that thing in the chat box. A large number. Alright, thank you so much. তাহলে বুঝতেছি আমরা এখানে আনসারটা হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে have, a large number of people have come to the meeting. ওকে, have come to the meeting, এই ভুলটা কখনো করবেন না, ঠিক আছে? তাহলে have হবে। আর সেকেন্ড টাইম হচ্ছে the number of people in the meeting, the number হচ্ছে সিঙ্গুলার, সুতরাং এরপরে বসবে was. ওকে, চলুন আমরা এক্সামটা আরেকবার, এবার জাস্ট আমি 60 সেকেন্ড টাইম দিব। 60 সেকেন্ডস আপনাকে আনসার করতে হবে সবাইকে, 60 সেকেন্ডস। স্ক্রিনে চলে আসছে, 60 সেকেন্ডস আনসার করবেন, 60 সেকেন্ডস। Alright, 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে আনসার করার জন্য। You have got 10 seconds. Thank you. Done. Share result. রেজাল্টটা শেয়ার করা হচ্ছে। শেয়ার রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। again once again, এবার কিন্তু সেকেন্ড কোশ্চেন 100% আনসার অ্যাকুরেট হয়েছে। কংগ্রাচুলেশনস, 100% of you answered accurately. Congratulations. সেকেন্ড কোশ্চেন সবাই 100% আনসার কারেক্ট করেছে। the number of হচ্ছে সিঙ্গুলার, যেটা বলছিলাম। কংগ্রাচুলেশনস। তো ফার্স্ট কোশ্চেনে এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা একটু ভুল হয়ে গেছে একজনের, তাই না? মেবি উনি মিস আলোচনাটা বুঝতে পারেনি। এ লার্জ নাম্বার অফ পিপল মানে প্লুরাল, প্লুরালের পরে কি বসবে? হ্যাভ বসবে, হ্যাভ বসবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আমরা ছোট ছোট গ্রামার এক্সাম হয়ে গেল এখানে একটা। লেটস গো ব্যাক টু দ্য ওরিয়েন্টেশন স্লাইড। অলরাইট, সো what is IELTS? We are talking about IELTS. IELTS is called International English Language Testing System. This is the elaboration of IELTS, International English Language Testing System, right? And if you want to sit for the exam at British Council or IDP, you have to spend 18,750 taka. 18,750 taka for registration. This is the fee for IELTS registration. Calculate. আমরা এই ক্লাসে
এই আমার কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 5.5, কিন্তু আইএলটিএস পরীক্ষা যদি দিতে চান আপনি আফটার ইউর প্রিপারেশন ইউ হ্যাভ টু স্পেন্ড 18,750 টাকা ফর ইউর রেজিস্ট্রেশন ফি। আপনি রেজিস্ট্রেশন করে তারপরে আইএলটিএস পরীক্ষাতে বসতে পারবেন। You know that the highest score in IELTS is 9. 9 is the ultimate score. 9 means absolutely perfect, 100 out of 100. আজ পরীক্ষাতে 10 বলে কিছু নাই, অনেকে অনেক ফান করে বলে 10, there is no 10 in IELTS, right? There is no 10 in IELTS. আজ পরীক্ষাতে 10 নাই, right? Is my speaking pace is okay or should be right? Speaking pace ki okay naki eta ekটু low korte hobe or raise korte hobe? Pace is okay, speaking pace. Etake bole tempo of speaking. Is it okay or is মানে basically the way native people speak, I'm speaking much slower than natives, believe it or not, right? আমি কি নেটিভদের সাথে অনেক স্লোলি কথাবার্তা বলতেছি, নর্মালি নেটিভ speak anyway, but I'll take into your opinion, okay? Anyway, so দেখেন 18,750 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিবেন, and highest score is 9, lowest score is 0. চিন্তা করেন, lowest score is 0. Nobody gets 0, কেউ তো 0 পাবে না, পরীক্ষা দিলে আপনি 1 2 পাওয়া যাবেন, তাই না? একবার যদি 1 পান, 9 বার পরীক্ষা দিলে 9 হয়ে যাবে, think about it, right? All right, anyway, so that's a joke, right? Okay, anyway, bad joke. And what is IELTS? IELTS কিন্তু একটা এক্সাম না, যেটা অনেকের ধারণা হচ্ছে IELTS মানে একটা এক্সাম। IELTS basically consists of 4 separate tests, 4টা এক্সাম আছে। IELTS এর কিন্তু 4টা এক্সাম, think of this: speaking test, listening test, reading test, and writing test. 4টা এক্সাম. These exams are totally separate from one another. একটা থেকে আরেকটা কমপ্লিটলি আলাদা, right? These are separate exams. অনেকটা আপনি যদি এইচএসসি কথা চিন্তা করেন, এইচএসসি তে হয়তো আপনার সাবজেক্ট ছিল কয়টা? সাবজেক্ট ছিল 6টা, তাই না? এরকম। So these are 4 subjects. আইএলটিএস পরীক্ষাতে আমরা এই টেস্টগুলোকে আমরা সাবজেক্ট বলি না, আমরা বলি মডিউলস। এরকম। The Porosh said that he can't hear me. Is there anybody who can't hear me? If you can't hear me, please take your microphone. If you can't hear me, check your microphone. Check your headphone, basically. Connection of your headphones. If you can't hear me, kindly check the connection of your headphones. Anyway, so we have got 4 modules. আমরা আজ পরীক্ষাতে বলি 4টা মডিউল আছে, 4টা সাবজেক্ট। মডিউলগুলো কি? স্পিকিং মডিউল, লিসনিং মডিউল, রাইটিং, রিডিং। These are called modules. So we have got 4 modules. আমাদের 4টা মডিউল আছে। সবাই খেয়াল করেন স্ক্রিনে, প্রত্যেকটা মডিউলের জন্য একটা টাইম আছে। যেমন স্পিকিং টেস্টের ডিউরেশন হচ্ছে 11 to 15 minutes. This is the duration of speaking test. Listening test around 40 minutes. Reading test 60 minutes. Writing 60 minutes. So what I'm going to do right now is that I'm going to talk about each of these modules. প্রত্যেকটা মডিউল আমি আলাদা করে সেপারেটলি ডিসকাস করব। অনেকের জন্য আজকে এটা হচ্ছে একেবারে the very first class of IELTS, right? এবং IELTS এর একেবারে প্রথম ক্লাস, জীবনের প্রথম ক্লাস, এরকম কে কে আছে? Can you let me know in the chat box? First class কার জন্য আজকে first class in your entire life? Is there anybody যাদের জন্য আজকে ফার্স্ট ক্লাস, একেবারে প্রথম ক্লাস? All right. I see for a lot of people this is the very first class, right? অনেকের জন্য এটা হচ্ছে প্রথম ক্লাস। গুড, আপনার মনোযোগ দিবেন। আইএলটিএস এর বেসিক বিষয়গুলো সম্পর্কে আমাদের সব ধারণা ক্লিয়ার হতে হবে, অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকতে হবে। অলরাইট, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট।
তো আমরা দেখছিলাম আজ পরীক্ষাতে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক এভরিবডি। ওকে, তো আমরা দেখলাম আজ এক্সামে উই হ্যাভ গট 4 মডিউলস, মানে 4টা মডিউলস আছে, স্পিকিং, লিসনিং, প্রত্যেকটার জন্য আলাদা করে এক্সাম, প্রত্যেকটার জন্য আলাদা করে স্কোর, আলাদা করে এক্সাম, আলাদা করে স্কোর, রিমেম্বার, আলাদা করে এক্সাম, আলাদা করে স্কোর। আপনি স্পিকিং একটা স্কোর পাবেন আউট অফ 9 স্পিকিং এ, হ্যাঁ, লিসনিং একটা স্কোর আসবে, রিডিং এর স্কোর আসবে, প্রত্যেকটার জন্য আলাদা করে স্কোর আসবে। নাও look at this. In IELTS exam, listening, reading, writing, these 3 exams will be held on one day. একটা সিঙ্গেল ডেতে, অন এ সিঙ্গেল ডে, একটা সিঙ্গেল ডেতে 3টা পরীক্ষা হয়ে যাবে, লিসনিং, রিডিং এন্ড রাইটিং। এবং এবার এই সিরিয়ালটা ফলো করবে, প্রথম পরীক্ষা হবে লিসনিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং। এভাবে 3টা এক্সাম একদিনে এক বসাতে হয়ে যাবে। একবারে বসছেন, ওয়ান সিটিং আর কি, একটা সিটিং এ আপনার 3টা এক্সাম হয়ে যাবে, রিমেম্বার দ্যাট। ওকে, নাও স্পিকিং এক্সামটা অন্য কোনো ডেতে হবে, অন এ সেপারেট ডে। স্পিকিং এক্সামটা অন্য একটা ডেতে হবে, কিন্তু লিসনিং, রিডিং, রাইটিং এগুলোকে আমরা বলি LRW। আমরা এগুলোকে কি নামে ডাকি? আমরা বলছি LRW। LRW will be held on a single day, একদিনে, on a single day, LRW, রাইট? এটা একটু আমরা মনে রাখবো, একটা সিঙ্গেল ডেতে LRW মানে লিসনিং, রিডিং, রাইটিং, LRW একটা সিঙ্গেল ডেতে হয়ে যাবে। ফাইন, গুড। আর তাহলে স্পিকিং এক্সামটা কবে হবে? স্পিকিং পরীক্ষাটা আইদার LRW আগের দিন হবে অথবা পরের দিন হবে। এরকম হতে পারে, একদিন আগে হতে পারে, 2 দিন আগে হতে পারে, অথবা 1-2 দিন পরেও হতে পারে। স্পিকিং এক্সামটা LRW। What is LRW? Listening, reading, writing. ওকে, LRW 3টা এক্সাম একসাথে হয়। ওকে, তবে একটা কথা মনে রাখতে হবে সবাইকে, সেটা হচ্ছে যে আইএলটিএস পরীক্ষা 2 রকম ভাবে হচ্ছে এখন। একটা হচ্ছে পেপার বেসড, one exam is called paper based exam, আর একটা হচ্ছে কম্পিউটার বেসড। আচ্ছা, আমি বেস কথা ইউজ করতে বোঝার সুবিধার্থে, কারণ মানে আমরা আইএলটিএস এ বেস কথাটা বলি, আমরা বলি কম্পিউটার ডেলিভার্ড এক্সাম, কম্পিউটার ডেলিভার্ড বলা হয়, বাট শুভ বোঝার সুবিধাতে বলতে চাই। তো পেপার বেসড এক্সামে LRW টা একদিনে হয়, স্পিকিংটা অন্য কোনো ডেতে হবে। এটা আপনাকে ইমেল করে জানায় দিবে ব্রিটিশ কাউন্সিল অথবা IDP। কম্পিউটার বেসড এক্সামে আপনি চাইলে একই দিনে LRW পরীক্ষা দেওয়ার পরে স্পিকিংটাও দিয়ে আসতে পারবেন, ইফ ইউ ওয়ান্ট, কম্পিউটার বেসড। Okay. So, Jada, what I'm trying to tell you is that listening, reading, writing, these 3 tests will be held on a single day. একদিনে 3টা এক্সাম হয়ে যাবে। We are clear, right? Are we clear right now? So far, so good, right? বোঝা যাচ্ছে কথাবার্তাগুলো? Any question till now? Is there anybody? Any question till now? যত ডিসকাশন হয়েছে এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? Please, if you have your question, if you have any question, please raise your hand. I'll come to you. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পর্যন্ত যা ডিসকাশন হয়েছে এই নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে। Alright, so Amjad has a question. Let me go to Amjad. Mr. Amjad, what's your question? Please ask your question. Amjad, what's your question? স্পিকিং টেস্ট ডেটটা কি আমি নিজে চুজ করতে পারবো নাকি ওরা চুজ করে দেবে স্যার? Good question. ওরা চুজ করে দেয়। Normally they choose your date. তারা চুজ করে দিবে। তো আপনার যদি ওই ডেটে কোনো প্রবলেম থেকে থাকে, আপনি যদি যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, তাহলে তারা ডেটটা চেঞ্জ করে দিবে। Okay, sir. Okay, sir. Thank you. Iftikhar Alam, you have a question. Iftikhar, go ahead. What's your question? কোনটা আমাদের জন্য বেটার, মানে ডিফারেন্ট কোনটা কি ডিফারেন্ট? এটা অ্যানালিসিস আছে। Iftikhar, let me tell you one thing. এটা একেবারে ইন্ডিভিজুয়াল একটা ম্যাটার।
আমি এখানে কোনো প্রেফারেন্স দেব না, তবে বাংলাদেশি যেহেতু আমরা আমরা পেপার বেস এক্সাম দিয়ে অভ্যস্ত, তাই না? তো ফর দ্যাট রিজন আমি হয়তো বলবো যে পেপার বেস এক্সাম দেন, ঠিক আছে? দিস ইজ দ্য রিজন, নাথিং এলস। বাট এখানে প্রেফারেন্স বলে কিছু নেই, অনেকে কম্পিউটার বেস প্রেফার করে। ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনালিটি, ইউর এক্সপিরিয়েন্স, ইউর কোয়ালিফিকেশনস, তাই না? এরকম অনেক কিছু আছে। অলরাইট, মিস্টার নাহিদ, ইউ হ্যাভ এ কোয়েশ্চেন। নাহিদ, গো আহেড। Nahid, what's your question, Mr. Nahid? Nahid, I can hear you. I can't hear you. আপনাকে unmute করতে হবে প্রথমে. You have to unmute and ask question. হ্যালো, Yes, all right. Go ahead. I can't hear you. আমাদের লিসেনিং, রিডিং এবং রাইটিং টেস্টের মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকতে পারে, মানে কত মিনিট একটা গ্যাপ থাকতে পারে? Good question. Very good question, Nahid. Excellent. এই এক্সাম গুলো মাঝখানে কি গ্যাপ থাকবে? Answer to your question is that it's surprising that there will be no gap whatsoever. কোনো গ্যাপ থাকবে না, শুধু কোয়েশ্চেন পেপার দেওয়া আর নেওয়ার যে পার্থক্যটা, এই, আর কোনো গ্যাপ নেই। নাহিদ, মানে লিসনিং এক্সাম শেষ হওয়ার পরে আপনার কোয়েশ্চেন পেপারটা তারা নিয়ে নিবে। কোয়েশ্চেন পেপারটা নিতে যে টাইমটা লাগে সেই টাইমটাই গ্যাপ, আর কোনো গ্যাপ নেই, ঠিক আছে? এরকম না যে 5 মিনিটস ব্রেক দেওয়া হলো, নট লাইক দ্যাট। তাহলে স্যার একটা মেন্টাল প্রেসার থাকবে না তিনটা এক্সাম কনসিস্টেন্টলি? It's a pressure. It's definitely it's a pressure. Of course, মানে এই প্রেশার গুলো তো এখন হাজার লোকজন ওভারকাম করতেছে, তো আমরা ওভারকাম করতে পারবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এই ধরনের প্রেশার আমরা ইজিলি ওভারকাম করতে পারবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস পার্টিকুলার প্রেশার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। অলরাইট, গুড কোয়েশ্চেন, নাইস। ওয়ান্ডারফুল। ওকে, চলুন আমরা নেক্সট মুভ করি। So now what I'm going to do is that I'll talk about these modules one by one. Okay. Now, first module, speaking test. Speaking is, in my opinion, speaking is the easiest module. Easiest. আমার মতে এটা সবচেয়ে সহজ। You might ask why? Speaking এ আমার দুইটা স্কোর হচ্ছে, একটা হচ্ছে 8.5, একটা হচ্ছে 8। তো দুইটা স্কোর আমার স্পিকিং এর, লাস্ট দুইটা স্কোর 8.5 and 8। তো আমি যখন 9 এর জন্য পরীক্ষা দিছি তখন পাইছি 8। যখন 8 এর জন্য পরীক্ষা দিছি তখন পাইছি 8.5। This is something interesting. Okay. So, all right. Okay. So, speaking, in my opinion, is the easiest module. Okay. But easiest মানে এই না যে আপনি exam দিবেন আর স্কোর পাওয়া যাবেন। You need to practice a lot because a lot of us aren't good speakers. আমাদের অনেকে ভালো স্পিকার না। The reason is that we don't practice regularly. Okay. এখন স্পিকিং এক্সামটা কি হবে? Let me tell you one thing. স্পিকিং এক্সামটা মানে তিনটা পার্টে ডিভাইড করা। These are called part 1. We are talking about speaking. Speaking example তিনটা পার্টে ডিভাইড করা। One is called part 1, then we have got part 2 and part 3. Part 1, part 2, part 3. তো প্রশ্ন হচ্ছে তিনটা পার্টে ডিভাইড করা হলো কেন? কারণ এই তিনটা পার্টে এক্সামিনার আপনাকে তিন ভাবে টেস্ট করবে, তিনটা ডিফারেন্ট ওয়েতে আপনাকে টেস্ট করবে। Part 1, part 2 and part 3. Okay, now speaking test কে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে ওয়ান অন ওয়ান টেস্ট। খেয়াল করবে সবাই, ওয়ান অন ওয়ান টেস্ট। ওয়ান অন ওয়ান টেস্ট। ওয়ান অন ওয়ান মানে হলো আপনার স্পিকিং পরীক্ষাতে এক্সামিনার থাকবে একজন, অনলি ওয়ান এক্সামিনার, নট এ গ্রুপ অফ এক্সামিনার্স। এরকম না যে একটা এক্সামিনারের দল থাকছে এখানে, তাই না? অনেক সময় আপনি যদি বিসিএস পরীক্ষা দেন অথবা আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দেন, দেখা যাবে ওখানে কি থাকে, কয়েকজন এক্সামিনাররা থাকে, তাই না? 2জন 3জন মানে 3-4জন এক্সামিনার থাকে, বোর্ড মেম্বার্স থাকে। আমার জীবনে আমি 3টা এক্সাম দিয়েছি এরকম ফর্মাল এক্সাম। একটা ছিল আমি ইনিশিয়ালি একটা ব্যাংকে চাকরি পেয়েছিলাম 2012-এ 13-এ। ওই ব্যাংকে দেখা গেল যে আমি যখন ইন্টারভিউ দিতে যাই ওখানে 3-4জন কি ছিল, ইন্টারভিউয়ার ছিল। আবার আমি বিসিএস 33rd বিসিএস এ ছিলাম। তো 33rd বিসিএস এ যখন আমি জয়েন করিনি ওখানে, আমি তখন বাংলাদেশ ব্যাংকে আবার ছিলাম, ওখানেও ছিল 4জন বা 5জনের মতো। ডিবিতে যখন আমি জয়েন করি সেখানেও ইন্টারভিউ ছিল 4-5 জনের মতো। কিন্তু আইএলটিএস পরীক্ষার সুবিধাটা হচ্ছে এখানে অনলি ওয়ান এক্সামিনার। এটা সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে একটা এক্সামিনার যখন থাকবে আপনি চিন্তা করতে পারেন যে সাইকোলজিক্যালি আপনি কি হবেন না, টেনশনে পড়ার কিছু না। একজন পার্সন আপনার সামনে বসে থাকবে, দ্যাট পার্সন উইল গিভ ইউ স্কোর, সো দ্যাটস
not something to be frightened of, তাই না? তো there will be one examiner versus one examinee. যে পরীক্ষা দিবে সে হচ্ছে examinee, আমরা হচ্ছে examinee, আমরা পরীক্ষা দিব, পরীক্ষা নিবে হচ্ছে examiner, তাই না? সবাই সবসময় মনে রাখবেন যে সকল শব্দের শেষে ডাবল ই আছে এরা হচ্ছে অত্যাচারিত, বুঝছেন? যেসব শব্দের শেষে কি আছে ডাবল ই আছে এরা সব অত্যাচারিত। পরীক্ষা হলে কে অত্যাচার করতেছে? এক্সামিনার অত্যাচার করতেছে নাকি এক্সামিনি অত্যাচার করতেছে? বলেন তো কে অত্যাচার করতেছে? কে অত্যাচার? আমরা অত্যাচারিত পরীক্ষা দিতে যায়, রাইট? ইয়েস। এরকম আরো কিছু ওয়ার্ড দেখেন। ফর এক্সাম্পল, যে পরীক্ষা ইন্টারভিউ দেয় সে হচ্ছে ইন্টারভিউই, ইউ নো দ্যাট, ইন্টারভিউই, ইন্টারভিউই। যে ইন্টারভিউ নেয় সে হচ্ছে ইন্টারভিউয়ার, তাই না? ইন্টারভিউই, ইন্টারভিউয়ার, এক্সামিনি, ট্রেইনি, ট্রেনার, এরকম। তো আমরা হচ্ছি এক্সামিনি, একটা এক্সামিনি থাকবে একটা এক্সামিনার থাকবে। তো মজার বিষয় হচ্ছে আইএলটিএস পরীক্ষাতে যে রুমে স্পিকিং এক্সামটা হয়, আইডিপি তে যদি আপনি পরীক্ষা দেন একটা খুব একটা ছোট একটা মিনি রুম, একটা রুম থাকে, সেই মিনি রুমে এক্সামিনার বসে থাকে। So you have to enter the mini room and take your test. So this examiner will ask you some questions. Now examiner যে কোয়েশ্চেন গুলো আপনাকে করতেছে সেই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে স্পিকিং টেস্টের তিনটা ভাগে ডিভাইড করা। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্ট ইজিয়েস্ট, সবচেয়ে সহজ। সেকেন্ড পার্ট ডিফিকাল্ট। থার্ড পার্ট most difficult. Okay, fine. Easiest, difficult, most difficult. এভাবে কিন্তু আপনার পরীক্ষা কোয়েশ্চেন গুলো এরকম করা হবে, আপনার কাছে মনে হবে যে ফার্স্ট পার্টটা হচ্ছে ইজি, সেকেন্ডটা ডিফিকাল্ট, থার্ডটা সবচেয়ে ডিফিকাল্ট। Now let's see. Now in the first part, which is called introductory part, in this part the examiner will ask you questions, some personal, general, common questions. Remember, আপনাকে কিছু common question করবে examiner, যেমন where are you from, what do you do, how do you spend your free time, hey, do you like to receive gifts, what's your future plan, এরকম for example, এরকম আপনাকে 5-7টা কোয়েশ্চেন করবে। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে খুবই মানে এগুলো পার্সোনাল কোয়েশ্চেন, general, common questions, right? That is why এটাকে বলা হচ্ছে introductory part. Okay, and if you look at the duration of introductory part is 4 to 6 minutes. মানে 4 থেকে 6 মিনিট টাইম নিচ্ছে এটার এই introductory পার্টের জন্য। Okay, for example আমি যদি এই কোশ্চেনটা কাউকে আস্ক করি যে where are you from, let me ask this question to someone, to a person. Okay, let me ask this question to okay, let me ask this question to Mr. Kabir, Mr. Fishan Kabir. Kabir, can you hear me? Kabir, where are you from? Kabir, let me know, where are you from? Mr. Kabir? Kabir, Fishan Kabir. Kabir, can you hear me? Just tell me, where are you from? Okay, we can't hear Kabir, আমি শুনতে পাচ্ছি না। Okay. Anyway, is there anybody else who want to answer this question? Who wants to answer? Is there anybody else? Where are you from? Let's now ask this question. Yes, I want to answer. Okay, go ahead. Okay, Okay, Shaila wants to answer. Shaila, go ahead. I'm from Dhaka, which is in the capital city of Bangladesh. Now I'm live in Poribag. This is my permanent house. That's it. All right, so you are from Dhaka, which is the capital city of our country, and at this moment you live a place called Poribag in Dhaka. Yeah? Yes, That's yes. good. So, if I to ask your origin, I mean your hometown. Where is your hometown, by the way? My hometown is in Dhaka, and my village in Bikrampur. Oh, so you're basically Dhaka, I mean Bikrampura, jeta bole Bangla. Yes, yes, Bikrampur. All right, okay, so all right, you are from Dhaka. Oh, all right, so you're from Dhaka, you can say that, right? Okay, fine. Yes. Thank you so much for your answer. Okay,
রাইট, ওকে, থ্যাঙ্কস। ওকে, এখানে জিনিসটা হচ্ছে এরকম, when we are asked, যেমন এই কোশ্চেনটা where are you from, this basically এই কোশ্চেনটা আস্ক করতেছে আমাদেরকে আমাদের হোম টাউন নিয়ে, মানে where is our home town। অনেক আছে না যে মেবি ইউ আর লিভিং ইন ঢাকা রাইট নাও বাট ইউর হোম টাউন ইজ সামওয়্যার এলস, এরকম হতে পারে, তাই না? সো where you from মানে ইউর হোম টাউন। আজকে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করবো না, আজকে তো আমি এক্সাম প্যাটার্নটা নিয়ে ডিসকাশন করতেছি, এগুলোতে আমি ডিটেলে যাবো না। সেরকম এক্সামিনার এই ফার্স্ট পার্টের কোশ্চেন গুলো আস্ক করবে, এই কোশ্চেন গুলো আমরা নর্মালি 2 থেকে 4টা সেন্টেন্সে, মানে লাইক 3-4টা সেন্টেন্স আনসার করি, 3 or 4 সেন্টেন্সেস। প্রত্যেকটা কোশ্চেন আনসার আমরা 3 থেকে 4টা সেন্টেন্স ইউজ করি, এর বেশি ইউজ করি না। জাস্ট আমি একটা এই ছোটখাটো টিপ দিয়ে দিলাম আপাতত, যদিও আজকে এটা আলোচনা করবো না আমি। দিস ফার্স্ট পার্ট, দিস ইজ ফার্স্ট পার্ট। ওকে, ফার্স্ট পার্ট ইজ দি ইজিয়েস্ট পার্ট, রিমেম্বার এটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট। ওকে, চারটা বিষয় বলে আপনাকে একটু স্পিকিং নিয়ে কথা হচ্ছে। নর্মালি আই ইউজ ব্রিটিশ অ্যাকসেন্ট, দ্যাটস হোয়াট আই ইউজ। বাট আমাদের এখানে আমরা জানি যে আমেরিকান অ্যাকসেন্ট এখন সব জায়গায় ছড়ায় পড়ছে। সো ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস উইথ মাই অ্যাকসেন্ট, প্লিজ ডু লেট মি নো if you find it। আমি এখন আমার অ্যাকসেন্ট মিক্সড হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ everywhere you can see American accent all the time, right? So anyway, so see কি হচ্ছে, so got this first part, এটা সবাই পারে নরমালি, introductory part, and then after the first part examiner আপনাকে বলবে সেকেন্ড পার্টে চলে আসতে বলবে। সো এরকম বলবে যে এক্সামিনার আপনাকে বলবে এরকম, now I am going to provide you with a cue card, এরকম বলবে আপনাকে। Now I am going to provide you with a cue card. You will have 1 minute for preparation, and after that you have to speak for 1 or 2 minutes. Examiner আপনাকে বলবে, বাংলায় যদি বলি এরকম যে আমি আপনাকে একটা কিউ কার্ড দিব, এখন আপনার হাতে 1 মিনিট টাইম আছে প্রিপারেশনের জন্য, তারপর আপনাকে 1 অথবা 2 মিনিট কথা বলতে হবে। এই কথাটা ইংরেজিতে এক্সামিনার আপনাকে বলবে এরকম, now I am going to provide you with a cue card. You'll be having 1 minute for preparation. After that you have to describe the cue card for 1 or 2 minutes. এই কথাটা আপনাকে বলবে, এক্স্যাক্টলি কথাটা বলে বা একটু হতে পারে ঘুরে বলতে পারে। এই কথাটা বলে এক্সামিনার আপনাকে একটা টপিক দিবে, রিটেন টপিক, লেখা থাকবে, টপিকটা একটা পেজে লেখা থাকবে, রিমেম্বার পেজে লেখা থাকবে টপিকটা আপনাকে দিবে সে। প্লাস আপনাকে একটা খালি কাগজ দিবে, একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে। তো দুইটা জিনিস দিচ্ছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে একটা টপিক দিচ্ছে, আরেকটা পেজে লেখা টপিক দিচ্ছে। সেই টপিকটাকে আমরা বলি কিউ কার্ড। টপিক ইজ কল্ড কিউ কার্ড। আমি কিউ কার্ডটা দেখাচ্ছি আপনাকে একটা, লেট মি শো ইউ কিউ কার্ড। এই যে দেখেন কিউ কার্ড, দিস ইজ এ কিউ কার্ড, এটা হচ্ছে কিউ কার্ড। এরকম একটা কিউ কার্ড লেখা থাকবে, এটা আপনাকে দিবে এক্সামিনার। Alright, now okay, Nipa Roy has a question. Nipa, আপনার question, what's your question, Nipa? Go ahead. আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যখন এক্সাম দেই এইচএসসি পরে, তখন কিউ কার্ডের সময় আমাকে মানে পেপার আর পেন্সিল দেওয়ার কথা না, বাট আমাকে পেপার আর পেন্সিল কিন্তু ওরা দেয়নি। ইভেন একজন বৃদ্ধ মহিলা ছিল, ওনার মানে আমার মনে হচ্ছিল যে উনি যদি বাংলা বলতো তাও আমি বুঝতাম না, কিন্তু পেপার ব্রিটিশ কাউন্সিল, এটা 2012 হবে, কিন্তু পেপার পেন্সিলটা দেয়নি আমাকে লেখার জন্য। তো আমার এবার মনে হচ্ছিল যে বলি যে আমার পেপার পেন্সিলটা দেওয়ার কথা, কিন্তু আমি বলিনি ওনাকে। আর অনেক বৃদ্ধ মহিলা ছিল, খুবই বৃদ্ধ ছিল, মানে ওনার নর্মাল ইংলিশে আমি বুঝতে পারছিলাম না আসলে উনি কি বলছিল। তো আমার কিউ কার্ড ছিল কমিক পার্সন। ওকে, মানে একটা ট্রাজিক আইরনি হয়েছে। আইরনিটা হচ্ছে যে আপনি যার সাথে এক্সাম দিবেন ওই লোকটা একটা ওই এক্সামিনার একটা কমিক্যাল আচরণ করেছে আপনার সাথে। ও ম্যাম না, আর উনি খুব বিরক্ত ছিল, কেন জানি না, মেবি সারাদিন তো ওরা এক্সাম নেয়, বিরক্ত ছিল আর খুবই বৃদ্ধ ছিল। মানে আমি এটার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না যে এরকম বৃদ্ধ একটা মহিলা বসে থাকবে। ইউ আর ইন ব্যাড লাক, ডেফিনেটলি আপনার লাক খারাপ ছিল, অনেক লাক খারাপ ছিল। হ্যাঁ, ইটস ট্রু। বাট অলরাইট, সো এক্সামিনার যেটা করেছে, এক্সামিনার কিন্তু সে প্যাটার্নটা যেভাবে এক্সাম নেওয়ার কথা সেটা করেনি। সো দ্যাট মেবি অনেক বৃদ্ধ হওয়ার কারণে, আই ডোন্ট নো ওয়েদার শি ফরগট টু গিভ ইউ পেপার অ্যান্ড পেন্সিল, আই ডোন্ট নো, মেবি ভুলে গেছিল। বাট এটা হওয়া উচিত হয়নি আপনার সাথে। আমি এক্সাম দিয়েছি 3 বার, আমার সাথে কখনো এরকম হয়নি। আমি আবার এক্সাম দিব মেবি, রাইট? বাট লেটস সি নেক্সট টাইম হয় কিনা। তখন আমি এক্সামিনারকে বলবো, স্যার প্লিজ গিভ মি আ পেপার and pencil. I'm waiting for that. Anyway, but উনি ঠিক করেনি, এক্সাম প্যাটার্নটা উনি উল্টা পাল্টা করেছে, that was not expected.
ওনারা প্রফেশনাল থাকে নরমালি, সো এটা এরকম হওয়ার কথা না, বাট এনিওয়ে ইউ আর ইন ভেরি মাচ ব্যাড লাক। তো থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর স্টোরি, ওকে, শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। তো দেখেন কিউ কার্ডটা কিরকম হবে, দিস ইজ দ্য কিউ কার্ড, এরকম থাকবে, ঠিক এক্স্যাক্টলি একটা টপিক থাকবে প্লাস কিছু কোয়েশ্চেন লেখা থাকবে, এরকম প্রম্পট দেওয়া থাকবে। তোমরা আজকে কিউ কার্ডটা দেখেন, describe a tourist attraction you enjoyed visiting, right? What the tourist attraction is, when and why you visited it, and what you did there, and explain why you enjoyed visiting this tourist attraction. So এই হলো এরকম কিওয়ার্ড, মানে এক্স্যাক্টলি কমন পড়ে না, বাট সিমিলার এরকম একটা কিওয়ার্ড আপনাকে দিবে। দেওয়ার পরে দেখেন, you have to describe, you have to talk about this topic for 1 or 2 minutes. আপনাকে 1 অথবা 2 মিনিট ডেসক্রাইব করতে হবে এটা কিওয়ার্ডটা, তাই না? তার আগে আপনি কিছু নোট নিতে পারেন। তো প্রিপারেশন টাইম হচ্ছে আপনার স্পিকিং শুরু করার আগে 1 মিনিট টাইম ধরে প্রিপারেশন নেবেন আপনি। সো প্রিপারেশন টাইম 1 মিনিট, স্পিকিং টাইম 1 or 2 minutes, ওকে, খেয়াল করেন। সো you will have 1 minute for preparation and you can make notes on a page during that time. আপনি নোট নিতে পারেন, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আপনাকে তাহলে 1 মিনিট হচ্ছে প্রিপারেশন টাইম and 1 and 2 minutes হচ্ছে স্পিকিং টাইম, এভাবে চিন্তা করুন, রাইট? 1 minute 1 or 2 minutes স্পিকিং টাইম, রাইট? আমার যারা মোবাইল ফোনে ক্লাস করছেন তারা কেউ আমাকে বলে ফন্ট সাইজ কি ঠিক আছে না আর বড় করতে হবে? ফন্ট সাইজ ওকে, বাট আই শুড লাইক ইনক্রিজ দ্য সাইজ। কি করব? ফন্ট সাইজ ওকে, আমাকে লেট মি নো ইন দ্য চ্যাট বক্স, ফন্ট সাইজ কি ঠিক আছে কিনা। আমি সবগুলোকে এক করে ফেলি, লাইক বেশি বড় করলে আবার খুব অড দেখা যাবে। অলরাইট, লেট মি সি। ওকে, দেখছিলাম আমরা, তা দেখেন, সো দিস ইজ কল্ড কিউ কার্ড সেশন। তো একটা আনফরচুনেট কথা আপনাদেরকে বলি, আমাদের দেশে যারা এক্সাম দেয় মোস্ট পার্টিসিপেন্টরা মানে ফার্স্ট পার্টে ভালো করে, বাট কিউ কার্ডে আইসা হোয়াট হ্যাপেন্স টু দেম ইজ দ্যাট দে ফেল, দে ফল্টার, মানে একদম ঝামেলা হয়। যে এখন মনে হতে পারে যে 60 মিনিট 60 সেকেন্ডস কথা বলা কোনো ব্যাপার, এরকম মনে হতে পারে আপনার জন্য, বাট আপনি জানেন 1 মিনিটে আমরা প্রায় 120টা ওয়ার্ড বলতে পারি। 120টা ওয়ার্ড, 120টা ওয়ার্ড, ও ম্যান, মানে 120 words, মানে বাংলা, English is much better than Bangla, for me, by the way, right? 120 words, চিন্তা করেন, মানে এখানে অলমোস্ট 10টা সেন্টেন্স হবে, অলমোস্ট 10টা সেন্টেন্স হবে, আরো বেশি হতে পারে। তো ইজি না, তো এখানে সবাই এসে ঝামেলা করে যায়। Anyway, so see, the duration of cue card section is 3 minutes, 1 minute for preparation and 1 or 2 minutes for speaking. So this is the duration of cue card section of part 2 section. Now, let's talk about the next part 3. So I was telling you a little while earlier that part 3 is called the most difficult part. Most difficult. কেন? part 3 তে এক্সামিনার আপনাকে এরকম কোয়েশ্চেন করবে যেটা আপনার জন্য মানে একটা এভারেজ স্পিকারের জন্য একটা নাইটমেয়ার বলতে পারেন। এভারেজ স্পিকার একটু তার জন্য কঠিন মনে হতে পারে। তো একটা কথা আপনাদেরকে বলি, if you don't do well in part 3, you won't achieve a 7 in speaking. part 3 তে যদি ভালো না করেন, আপনি কিন্তু স্পিকিং 7 পাবেন না। দিস ইজ আনফরচুনেট। আপনার 6 to 6.5 এর মধ্যে ঘোরাঘুরি করবে ভালো স্পিকিং করার হলো। তার মানে পার্ট 3 তে আমাদেরকে ভালো করতে হবে, পার্ট 2 এবং 3 বিশেষ করে। So what is part 3? পার্ট 3 তে এসে এটাকে বলা হচ্ছে টু ওয়ে ডিসকাশন। টু ওয়ে ডিসকাশন। একটা কথা এখানে, ইন দ্য মিন টাইম লেট মি টেল ইউ ওয়ান থিং। পার্ট 1 যেটা ছিল, পার্ট 1 কে আমরা বলতেছি ওয়ান ওয়ে স্পিচ। পার্ট 1 ওয়ান ওয়ে স্পিচ। ওয়ান ওয়ে কেন? কারণ হচ্ছে এখানে আপনি শুধু কথা বলে যাবেন, আপনি ডেসক্রাইব করতেছেন, টপিকটা মাথায় রেখে আপনি ডেসক্রাইব করে যাবেন। দিস কল ওয়ান ওয়ে স্পিচ। এক্সামিনার চাইলে সেখানে কি করতে পারে, আপনার বক্তৃতা, আপনার স্পিকিং শেষ হয়ে যাওয়ার পরে এক্সামিনার চাইলে এখানে আপনার জন্য একটা সে কি দিতে পারে, সে একটা রাউন্ড অফ কোয়েশ্চেন করতে পারে, একটা ছোট কোয়েশ্চেন করতে পারে পার্ট 2 তে, বাট নরমালি অনেক সময় করে না। সো এরকম হতে পারে। সো দিস ইজ পার্ট 2।
পার্ট 3 তে দিস ইজ কল্ড টু ওয়ে ডিসকাশন, মানে এখানে ইউ উইল এক্সচেঞ্জ ইউর আইডিয়াস উইথ ইউর এক্সামিনার, you will exchange your opinions, ideas with your examiner. এখানে এক্সামিনার যে কোয়েশ্চেন গুলা করবে কমপ্লেক্স কোয়েশ্চেন্স, একেবারে পার্ট 1 এর 180 ডিগ্রি অপোজিট কোয়েশ্চেন করবে। পার্ট 1 এ কোয়েশ্চেন করছে, সে কোয়েশ্চেন করতেছে where are you from, এরকম, কিন্তু পার্ট 3 তে যাতে এরকম প্রশ্ন করবে যে what changes might happen to your hometown after 20 years. চিন্তা করেন কোশ্চেনটা জাস্ট আবার শুনেন, what changes might happen to your hometown after 20 years. 20 বছর পরে আপনার হোম টাউনে কি কি পরিবর্তন আসতে পারে। তার মানে আপনি বুঝতেছেন যেখানে এই যে প্রশ্নটা, এটাকে বলা হচ্ছে প্রেডিকশন কোয়েশ্চেন, আপনাকে ভবিষ্যৎবাণী করতে হবে। খেয়াল করেন, আর আপনাকে কোয়েশ্চেন করতেছে যে in what way the children of present day are different from those of your childhood. আপনার বাচ্চাকালের আপনার সময়ের বাচ্চাদের তুলনায়, আপনার বাচ্চাকালের তুলনায় বর্তমানে বাচ্চাদের কি পার্থক্য। কম্প্যারিজন কোয়েশ্চেন, নট ইজি, লুক এট দিস, নট ইজি। এখন যারা অ্যাভারেজ স্পিকার তাদের জন্য দেখা যায় যে তাদের জন্য পার্ট 3 তে আসে একদম তালগোল পাকায় ফেলে, তখন স্কোরটা পার্ট 3 তে তালগোল পাকায় ফেলে। তো পার্ট 1 তে ভালো করার পরেও দেখা যায় তাদের স্কোর 5.5 থেকে 6 এর মধ্যে ঘোরাফেরা করতেছে। খেয়াল করেন, তো আমাদের এগুলা কিন্তু ভালো ওয়ার্ক করতে হবে পার্ট 3 তে, যাতে আমরা ভালো করি। এখন পার্ট 3 তে ভালো করলে জাম্প করে আমরা 7 এ চলে যাব হোপফুলি। তার মানে অন্য পার্টগুলো খারাপ করব তা না, অন্য পার্টগুলো তো ভালো করতেই হবে। এরকম ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আপনাকে, প্রেডিকশন কোয়েশ্চেন, কম্পারিজন, এরকম ডিফারেন্ট ধরনের কোয়েশ্চেন করে এক্সামিনার আপনাকে টেস্ট করবে। এখন আপনি যদি খুব ভালো স্পিকিং করেন, লাইক ইউ আর স্পিকিং ভেরি ওয়েল, লাইক ইউ আর স্পিকিং as if you might achieve like 8 or 8.5 or even 9, এরকম ভালো স্পিকিং করতেছেন, তখন এক্সামিনার হয়তো পার্ট 3 কে লেন্দি করতে পারে, সে আপনাকে বেশি কোয়েশ্চেন করতে পারে, যে দেখি আসলে আপনি whether really you are good at speaking or not, or you were just some kind of gimmick, right? অনেকে আছে তো ভালো না, তাই না, কিন্তু হয়তো হঠাৎ করে 2-1টা কোয়েশ্চেন ভালো করে ফেলছে, তাদেরকে জাজ করার জন্য এক্সামিনার মাইট extend the speaking part 3 duration. So normally the duration is 4 to 6 minutes. This is the normal duration. This is part 3. Now look at this. Look at the total duration of the speaking exam. Total duration. Look at this. 4 to 6 minutes for part 1, 3 minutes for part 2, 4 to 6 minutes once again for part 3. So in total, the exam duration is 11 to 15 minutes. 11 to 15 minutes. Only 11 to 15 minutes. So basically, you know what I say to everybody is that, listen, if you are able to speak fluently for 11 minutes, only 11 minutes, or during this 11 minutes, your speaking time will be maybe 8 minutes. An examiner to apnake question korbe, taই না, এটা টাইম নিবে না, হয়তো you have to speak for 8 minutes maybe. Now if you are fluent during this 8 or 10 minutes, you might achieve a good score as good as 9, তাই না, মানে 9 তো এখন খুব, মানে 9 তো এটা আমাদের লাকের উপর ডিপেন্ড করে, to be honest, right? তো আমি if I talk about myself, let me be very honest, right? When I took the exam last time, I am damn sure, let me tell you in front of you all, everybody, I'm damn sure I'm better than the examiner in terms of my capacity, in terms of my speaking capacity. আমি এক্সামিনার যেতে ভালো, আমি শিওর। মানে এক্সামিনার যে, সে কিন্তু আমার ইউনিভার্সিটির টিচার, but I know her, but পয়েন্ট হচ্ছে যে I know that I am better than her in terms of my speaking capacity, কিন্তু সে তো আমাকে 9 দেয় নাই, তো I think that okay, এখন ব্যাপার হচ্ছে এক্সামিনারের চেয়ে ভালো বা খারাপ জানতে ম্যাটার, এখন এটা একটা লাকের ব্যাপার, বাট আমি মনে করি if you speak properly it is possible to achieve 8 or 8.5 possible, but 8 or 8.5 এ যাইতে গেলে আপনার ডেপথ থাকতে হবে, ইনফরমেশনের ডেপথ ছাড়া ওখানে যাওয়া যায় না, টু বি অনেস্ট। হ্যাঁ, যাওয়া যায় না। তবে আমি মনে করি যে 7.5 একটা স্কোর
যেটা কিন্তু মানে অ্যাচিভেবল, 7.5 টা অ্যাচিভেবল, রাইট? আমার মিডিয়াম কিছু স্টুডেন্টরাও 7.5 প্লাস পাইছে স্পিকিং এ, অনলাইন ব্যাচেরই অনেক আছে পাইছে, সো দ্যাট ইজ ওয়াই আমি বলতেছি। এবং আমার অনলাইন ব্যাচের অনেকে 8ও পাইছে স্পিকিং এ, সো দ্যাটস ইন্টারেস্টিং। হ্যাঁ, আজকেও একটা রেজাল্ট পাইলাম, ফারিয়া রেজাল্ট দিছে আজকে, তো উনি পাইছে 7 টোটাল, তার স্পিকিং এ ছিল, তার স্পিকিং 7 ছিল, তো দ্যাট ওয়াজ গুড। আমি টু বি অনেস্ট আজকে ওনার রেজাল্ট নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ হচ্ছে মক টেস্ট দিতে পারেনি এরকম, বাট আলহামদুলিল্লাহ স্কোর ভালো চলে আসছে। দ্যাটস গুড। মানে আমার কোর্স পার্টিসিপেন্টের রেজাল্ট খারাপ হলে মানে রেজাল্টে আমি টেনশন থাকি বেশি, টু বি অনেস্ট, ঠিক আছে? মানে ইটস এ ম্যাটার অফ রেপুটেশন, রাইট? ইটস এ ম্যাটার অফ রেপুটেশন, বাট ফরচুনেটলি রেজাল্টটা ভালো হয়েছে। এনিওয়ে, তো এখানে 7.5 লিটারালি স্পিকিং 7.5, কিন্তু সব আমি মনে করি ক্লাসে যারা আছে সবার জন্য এটা অ্যাক্সেসিবল। 8.5 হচ্ছে আমাদের একটু ডেপথ বাড়াইতে হবে। সেটা কিভাবে বাড়াইতে হবে আমি পরে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। বেশি করে ইনফরমেশনের ডেপথ বাড়াইতে হবে। So think about this, যে you have to be fluent for 11 to 15 minutes. That's what you have to do. If you can, 10 minutes, right? Not a big deal. You can achieve a good score. এখন যে প্রবলেমটা আপনাদেরকে বলি, অনেকে বলে যে স্যার হি ইজ এ গুড স্পিকার বাট ইন দি এক্সাম হি ডিডন্ট গেট হিজ ডিজায়ার স্কোর, এরকম বলে। অনেকে বলে স্যার আমি তো ভালো স্পিকার ছিলাম কিন্তু আজ পরীক্ষা দিয়ে আই ডিডন্ট গেট মাই ডিজায়ার স্কোর, এরকম আমি এটা কথা শুনে থাকি। এর কমন কারণটা হচ্ছে পিপল ডোন্ট নো যে হাউ ইউর স্পিকিং ইজ ইভালুয়েটেড, কেমনে স্পিকিংটা জাজ করা, এটা অনেকে জানে না। এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে স্পিকিং মানে কি। কোন গ্রুপে অনেক সময় আমি দেখি অনেকে বলে যে ইউ নো হোয়াট, স্পিকিং মিন্স যে কথা বইলে আসবে, স্কোর চলে আসবে, ডোন্ট ওয়ারি, মানে এখানে গ্রামার দেখে না, কিচ্ছু দেখে না। বাট ইটস এ কমপ্লিটলি রং আইডিয়া। ওকে, কেন? লেট মি এক্সপ্লেইন। দেখেন, আমাকে স্পিকিং এ যখন এক্সামিনার জাজ করতেছে, এক্সামিনার শুধু আমার স্পিকিং শুনে এরকম বলে না, ও ম্যান হি গট গুড প্রোনাউন্সিয়েশন, হি শুড গেট 8, এরকম কিন্তু না, অথবা হি হ্যাজ ফ্লুয়েন্সি, তাই পাইতে হবে, তা না। এক্সামিনার আমাকে জাজ করতেছে 4টা জিনিস দিয়া। 1 নাম্বার জিনিস, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। When I speak, when I talk about a topic, or when I answer a question, whether I am fluent or not, and whether my answer is relevant to the question or not. বাংলাটা হচ্ছে যে আমি কথা বলতেছি, আমি ন্যাচারালি বলতেছি কিনা, এবং আমার আনসারটা প্রশ্নের সাথে সম্পর্কিত কিনা। যেমন আমাকে যদি কেউ বলে where are you from, তুমি কোথেকে আসছো, and আমি যদি বলি at this moment I am living in Dhaka at Gulshan, কিন্তু এটা কিন্তু where are you from এর উত্তর হয় নাই, অপ্রাসঙ্গিক হয়েছে। আমার প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, তো আমি বলতেছি ইউ নো হোয়াট, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, and before that he was an army officer. এই যে কথা 2টা লাইন বললাম, ইউ নো মাই ফাদার ইজ এ বিজনেসম্যান and before that he was an army officer, এই যে কথাটা বললাম আমি, আমার কোশ্চেন তো ছিল হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। এই 2টা বাক্য বললাম, এটা ইনকোহিয়ারেন্ট, মানে কোশ্চেনের সাথে যায় না, তাই না? এগুলো বলে মার্ক লুজ করবো। ওকে, এখানে কোয়েশ্চেন আছে যে ফ্লুয়েন্সি মানে কি, ডাজ ফ্লুয়েন্সি মিন দ্যাট আই হ্যাভ টু স্পিক কুইকলি, ফ্লুয়েন্সি মানে কি আমাকে কুইকলি কথা বলতে হবে, এরকম অনেক কোয়েশ্চেন আছে। কিন্তু তো একটু যদি আপনি ইংলিশ স্পিকারদের নেটিভরা কিন্তু নর্মালি তাদের স্পিকিং এর টেম্পোটা একটু বেশি, মানে স্পিকিং এর পেসটা একটু বেশি নর্মালি, তাই না? আপনি যদি বিভিন্ন সিরিয়াল দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, তারা একটু তাদের টেম্পোটা নর্মালি একটু বেশি। তার মানে এই না যে আমাকে কুইকলি কথা বলতে হবে। কিছু লোক আছে কুইকলি কথা বলে, কিছু আছে ধীরে কথা বলে। আপনি যেভাবে ন্যাচারালি সেভাবে কথা বলবেন। নেভার থিঙ্ক দ্যাট আপনাকে দ্রুত কথা বলতে হবে, এটা চিন্তা করলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। নেভার থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্পিক কুইকলি, স্পিক ইন ইউর ওন ওয়ে, টেক ইউর টাইম, রাইট? এখন এটার উপর ডিপেন্ড করে আপনার স্পিকিং এর 25% ফ্লুয়েন্সি আছে কিনা, কোহেরেন্স আছে কিনা, এটার জন্য আলাদা করে স্কোর দিবে। Then look at this grammatical range and accuracy. When you speak, whether you are grammatically accurate or not. So a lot of people might tell you that grammar is not important, but they are mistaken. You see, কারণ এক্সামিনার দেখতেছে যে আপনি যে কথাগুলা বলতেছেন এটা গ্রামাটিক্যালি রাইট কিনা। শুধু কারণ কি, জব ইন্টারভিউ কিন্তু কমপ্লিটলি ফর্মাল।
সো ওখানে আমরা ইউজ করবো না, ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন হলো মানে এই পার্ট গুলাতে আমরা কিভাবে মানে ডেভেলপ করতে পারি? ক্লাসে আলোচনা হবে, ডিসকাস। জি স্যার। অলরেডি যে পয়েন্টগুলো বলেছি, আপনি পয়েন্টগুলো যদি মাথায় রাখেন, সব সেগুলো দিয়ে চিন্তা করলে অটোমেটিকলি আপনার স্পিকিং কিন্তু একটু জাম্প করবে, ইভেন ইফ উইদাউট মাই এনি কাইন্ড অফ ইনস্ট্রাকশন। স্টিল আমি যেগুলো বলছি আপনি চিন্তা করেন যে এভাবে আমাকে ডেভেলপ করতে হবে, আমাকে ইডিয়ম দেখতে হবে, ফ্রেজাল ভার্ব দেখতে হবে, প্রোনাউন্সিয়েশন দেখতে হবে। জাস্ট এই পয়েন্টগুলো থিঙ্ক করলেও কিন্তু আপনার স্পিকিং কিন্তু আপনি অটোমেটিক একটা আপনি রাস্তা পাচ্ছেন কিভাবে ইমপ্রুভ করতে হবে, তাই না? But I will talk about this in the classes. Okay, Medha has another question. Medha, go ahead. I've already asked you. Okay, right. Anybody else? Question আছে? All right, অনেকে আছে দেখি। Nipa Roy, any question? Nipa hand raised. No, sir. Okay. All right. Riyadh question. Riyadh, go ahead. What's your question? Riyadh. স্যার আমরা কি কমন কিছু ইডিয়মস ফ্রেজাল ভার্ব যেগুলোর কথা আপনি বললেন সেগুলো আমরা পেতে পারি কিনা, যেগুলো ধর 50টা লাইক 50টা বা 100টা যদি আমরা Alright, একটু okay, মনে রাখি, yes. সেগুলো আমরা স্পিকিং এর জন্য ইউজ করতে পারি কমন। We'll talk about this in the speaking class. আজকে তো আমরা ওরিয়েন্টেশনের কথা বলতেছি, স্পিকিং ক্লাসে গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। Hanif Nahid, any question? Hanif Nahid. স্যার আপনি একটা সেন্টেন্স বলেছিলেন যে ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু অ্যাডপ্ট টু দ্য কারেন্ট সিচুয়েশন। এখানে টু অ্যাডপ্টের পরিবর্তে কি আমি ইউজ করতে পারি টু কপ উইথ? কপ ইউজ করা যায়, কপ আপ উইথ ইউজ করা যায়, ইয়েস, ইউজ করা যাবে। একটা লেট মি টেল নাহিদ, একটা সেন্টেন্সকে চাইলে 100 ভাবে লেখা যায় বা বলা যায়, তাই না? ইন ডিফারেন্ট ওয়েজ, অনেক কিছু আছে না, তো আছে তো, সো এরকম ইউজ করা যাবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা স্পিকিং নিয়ে কথাবার্তা বললাম। স্পিকিং যেহেতু রেগুলার, আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে স্পিকিং এ যদি আপনি ভালো করতে চান, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এখন আমি যেটা করব, একটু কুইকলি আমরা অন্য মডিউল গুলো দেখে নিব। ওকে, এখন আছে সেকেন্ড ইজিয়েস্ট মডিউল, যেটা লিসনিং। অনেকের জন্য লিসনিং সবচেয়ে ইজি। লিসনিং টেস্ট। আমি এই মডিউলগুলো নিয়ে জাস্ট 5 মিনিটস করে আলোচনা করে যাব। আমাদের রেগুলার ক্লাস এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাশন থাকবে, রাইট? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, লিসনিং টেস্ট। লিসনিং টেস্টে যেটা হয়, আগে একদম প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। পরীক্ষা হলে যখন যাব আমরা, প্রথম এক্সামটা কিন্তু লিসনিং হবে। ফার্স্ট এক্সামটা লিসনিং। আমি এক্সাম হলে যাব, যাওয়ার পরে আমাদেরকে প্রথমে যেটা করবে, হেডফোন দেওয়া হবে। ফার্স্ট স্টেপ 1, হেডফোন দিবে আমাদেরকে সবাইকে, হেডফোনস, ইন্ডিভিজুয়াল হেডফোনস দিবে। আপনি হেডফোনস গুলো চেক করা হবে তারপরে, যেগুলো ওয়ার্ক করতেছে কিনা। স্টেপ 2, কোশ্চেন পেপার দেওয়া হবে। কোশ্চেন পেপার প্লাস আনসার শিট, দুইটা জিনিস। ওকে, স্টেপ 3, টাইম ফর রাইটিং, candidate information on question paper, question booklet, QP। মানে আপনাকে কিছু টাইম দিবে ক্যান্ডিডেট ইনফরমেশন লেখার জন্য কোশ্চেন পেপারের উপরে। স্টেপ 4, exam starts। The start of the exam, এগুলো শুরু হয়ে গেল। ওকে, এভাবে আপনার পরীক্ষা হলে এভাবে শুরু হবে, তাই না? প্রথমে হেডফোন চেক করবে, তারপর আপনার কোশ্চেন পেপার, আনসার শিট দিবে আপনাকে। কোশ্চেন পেপারের উপরে কিছু ক্যান্ডিডেট ইনফরমেশন লিখতে হবে, তারপর আপনার এক্সামটা শুরু হয়ে যাবে। তো এই যে কোশ্চেন পেপার, যেটাকে আমরা বলছি কোশ্চেন বুকলেট, এখানে 4টা পার্ট থাকবে, 10টা করে কোয়েশ্চেন। You can see on the screen যে সব মিলে 40টা কোয়েশ্চেন, 40 কোয়েশ্চেনস। অর্থাৎ আপনি
এই 40টা কোয়েশ্চেন এর উত্তর আপনাকে করতে হবে লিসনিং শুনে। ক্লাসে এগুলো অনেক আলোচনা হবে, আপনারা চিন্তা করেন না, লিসনিং শুনে আনসার করতে হবে। এই যে 4টা পার্ট আছে, লিসনিং শুনে মানে কি, মানে অডিওটা প্লে করা হবে, আর মানে অডিও প্লে করা হবে, সেই অডিওটা শুনে শুনে আমরা আনসার করবো, তাই না? You have to answer by just listening to the audio. যে 4টা পার্ট করা আছে, 4টা পার্ট মানে হচ্ছে you have got প্রত্যেকটা পার্ট সেপারেট। যেমন প্রথম পার্ট, একটা জিনিস কমন আছে, প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন, 10 10 10 10টা করে কোয়েশ্চেন, 10 কোয়েশ্চেন 10 কোয়েশ্চেন্স 10 কোয়েশ্চেন্স 10টা করে প্রশ্ন। কিন্তু দেখেন আপনি যারা দেখবেন প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেন গুলো আলাদা এবং অডিওটা আলাদা থাকবে, ডিফারেন্ট অডিও থাকবে। 4টা পার্টে 4টা ডিফারেন্ট অডিও থাকবে, বিভিন্ন রকম আলাদা রকম কোয়েশ্চেন থাকবে। যেমন পার্ট 1-এ আমরা একটা কনভারসেশন শুনবো, 2জন স্পিকারের, শুনে আনসার করবো। পার্ট 2-তে একজন স্পিকার, যেটা ইংরেজিতে বলে মনোলগ। মনোলগ মানে স্পিচ given by one person, monologue, speech given by one person. আচ্ছা, আবার দেখেন পার্ট 3-তে যায় 2 থেকে 4জন স্পিকার, মানে ডিসকাশন থাকবে একটা। পার্ট 4-এ আরেকটা মনোলগ থাকবে। এই দেখেন এই 4টা পার্ট, একদম 4টা ডিফারেন্ট অডিওগুলো শুনে শুনে আমাকে আনসার করতে হয়। পার্ট 1 যখন শেষ হবে, একটা পার্ট শেষ হয়ে যাওয়ার পরে বা একটা সেকশন শেষ হয়ে যাওয়ার পরে 30 সেকেন্ডের ব্রেক দেওয়া হয়, 30 সেকেন্ড, তারপর নেক্সট পার্ট শুরু হয়। ওকে, আমাদের যেটা মনে রাখতে হবে, লিসনিং এ আমরা দেখছি যে আমাদেরকে 2টা জিনিস দেওয়া হয়, একটা হচ্ছে কোয়েশ্চেন পেপার, একটা সেপারেট আনসার শিট, তাই না? তো আমরা প্রথমে যখন লিসেনিং শুনতেছি, আমরা এক্সাম চলার সময় আমরা আনসারগুলো লিখবো কোয়েশ্চেন পেপারে, প্রথমে লিখবো কোয়েশ্চেন পেপারে, লিসেনিং চলার সময় কোয়েশ্চেন পেপারে উত্তরগুলো লিখবো আমরা, কোয়েশ্চেন পেপারে লিসেনিং চলার সময়। ওকে, আর লিখে রাখবো। তো লিসেনিং এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে 10 মিনিট এক্সট্রা টাইম দিবে, 10 মিনিটস এক্সট্রা টাইম দিবে এক্সামটা শেষ হয়ে যায়, লিসেনিং এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে। সেই 10 মিনিটে কোয়েশ্চেন পেপার থেকে আনসারগুলা আমরা আনসার শিটে ট্রান্সফার করব। অর্থাৎ সহজ কথা, প্রথমে আনসার লিখবো কোয়েশ্চেন পেপারে, পরবর্তীতে 10 মিনিট টাইম দিবে পরীক্ষা শেষে, তখন আমরা আনসার শিটে ট্রান্সফার করব। ট্রান্সফার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন সকল উত্তর পেন্সিলে লিখতে হবে, ইউ হ্যাভ টু ইউজ পেন্সিল while writing the answer, পেন্সিল ইউজ করতে হবে। কলম ইউজ করলে আপনার 18,750 টাকা আপনি জলে ফেলে দিচ্ছেন। প্রথম কথা, সকল উত্তর পেন্সিলে লিখবেন, এটা নিয়মটা। ওকে, এখানে বড় হাতে বা ছোট হাতে দুইভাবে লেখা যায়। তো আমি যেটা নর্মালি রেকমেন্ডেশন দেই সেটা হচ্ছে আনসার গুলা আপনি বড় হাতের অক্ষরে লিখবেন, আপার কেসে লিখবেন, বড় হাতের অক্ষরে আপার কেস। এটা এই পরামর্শ দিলে হচ্ছে, আমার ছেলেকে রেকমেন্ডেশন হচ্ছে না, বা উত্তর লিখতে হবে পেন্সিলে। খেয়াল করেন, টেস্ট আউট অফ 40 আপনি 10টা কোয়েশ্চেন কারেক্ট করেন, উত্তর হবে আপনার স্কোর হবে 6, 26টা কারেক্ট করলে 6.5 আসলে, 30টা কারেক্ট করলে 7, 32টা কারেক্ট করলে 7.5, অর্থাৎ আপনি 8টা ভুল করলে 7.5 পাবেন। আপনি যদি সবগুলো কারেক্ট করেন, ইউল গেট 9 আউট অফ 9। একটা মিস করলেও 9 পাওয়া যায়, একটা মিস করলে 9 পাওয়া যায়, 2টা মিস করলে 8.5 পাবেন, 8.5 পাবেন লিসনিং এ 40টার মধ্যে থেকে। এই হলো এক্সাম ফরম্যাট হচ্ছে এটা, দিস ইজ এক্সাম ফরম্যাট লিসনিং এর। নাও এই লিসনিং এক্সাম ফরম্যাট নিয়ে কার কি কোয়েশ্চেন আছে? আমরা হ্যান্ড রেজ করেন, অনেকে হ্যান্ড রেজ করে দেখতে পাচ্ছেন। মিহি, আপনি নিজেকে আনমিউট করেন এন্ড আনসার কোয়েশ্চেনটা করেন, আনমিউট ইয়োরসেলফ এন্ড আনসার।
মিহি আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট yourself and then ask the question. Sorry, আনমিউট করেন and ask করেন whatever is your question. মেবি আনমিউট করতে প্রবলেম হচ্ছে আপনার। বাকিতে দেখি ইফতেখার, আপনি আসিফ রহমান, আসিফ আনমিউট করেন and ask করেন। স্যার আপনি বলেন সব ক্যাপিটালে লেখা যাবে তাই না? Yes, all capital লেখা যাবে, যেটাকে আমি বলছি upper case. You can write all the answers in upper case. Capital আর upper case এর মধ্যে কিন্তু পার্থক্য আছে আসিফ। হ্যাঁ, ক্যাপিটাল লেটার মানে হইলো আপনি একটা শব্দের প্রথম লেটারটাকে বড় বড় হাতে দিছেন, এটা আপনি বলতে পারেন ক্যাপিটাল। যদি বলেন অল ক্যাপিটাল বা আপার কেস, তার মানে অথবা ব্লক লেটার, মানে প্রথম প্রত্যেকটা লেটার বড় হাতের অক্ষর। ঠিক আছে? জি স্যার। ওকে, রাইট। আচ্ছা, এনিবডি এলস কোশ্চেন আছে? আনমিউট করে কোশ্চেন করেন। হ্যাঁ, 40টা আনসার 10 মিনিটে আপনাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য আপনি করলে সর্বমোট ইন টোটাল ইউ উইল গেট 10 মিনিটস। 5 মিনিট লাগে লিখতে, 5 মিনিট, 10 মিনিট লাগে না। আপনি কি আনসার পেয়েছেন আপনার কোশ্চেনের? মানে লিখতে আসলে 5 মিনিটস লাগে, আমার এক্সপিরিয়েন্স বলে 5 মিনিটস লাগে, বা 6-7 মিনিট লাগতে পারে, আপনি ধীরে ধীরে আনসার গুলো করেন আর কি। অলরাইট, দিস ইজ লিসনিং। এটা খুব ইজি, লিসনিং খুব ইজি, বাট লিসনিং নিয়ে আমরা ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। না, ক্লাস রেকর্ডেড হচ্ছে অনলি তাদের জন্য যারা মিস করবে তাদের জন্য। ওকে, রাইট, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট মডিউল, রিডিং মডিউল, কুইকলি যাবো আমরা। আজ পরীক্ষাতে রিডিং কে সবচেয়ে ডিফিকাল্ট বলে মনে করা হয়। আচ্ছা, এর আগে একটা জিনিস মানে অনেকের জন্য ডিফিকাল্ট, একটা জিনিস কুইকলি বলি আপনাদেরকে, যে আইএলটিএস পরীক্ষা কিন্তু 2 রকমের। একাডেমিক আইএলটিএস স্টুডেন্টদের জন্য, আপনি স্টাডি করতে চান, যে কোনো লেভেলের স্টাডি হতে পারে, একটা মানে ফর এক্সাম্পল গ্রাজুয়েশন হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, পিএইচডি হতে পারে, তখন আপনি এই হায়ার স্টাডিজ করার জন্য আপনার একাডেমিক আইএলটিএস লাগবে। আর যদি চাকরি করার জন্য আইএলটিএস করেন অথবা ইমিগ্রেশন করার জন্য আপনার লাগবে জেনারেল ট্রেনিং। যে কথা প্রথমে সবাইকে মনে রাখতে হবে, এই লিসেনিং এবং স্পিকিং এ এই দুইটার ক্ষেত্রে একাডেমিক আইএলটিএস আর জিটি আইএলটিএস এর মধ্যে কোনোটি পার্থক্য নাই। লিসনিং এন্ড স্পিকিং সেম সবার জন্য সেম। ওকে ওকে, নাও চলুন আমরা রিডিং নিয়ে কথা বলি। আমাদের রিডিং পরীক্ষা 60 মিনিটস টাইম পাবো আমরা, টোটাল 1 ঘন্টা টাইম পাবো আমরা। এখানে 40টা কোশ্চেন আনসার করতে হবে 1 ঘন্টা। একাডেমিক পরীক্ষাতে 3টা লং প্যাসেজ থাকবে, 3টা বড় প্যাসেজ থাকবে, যেটা আপনাকে 1 ঘন্টাতে আনসার করতে হবে। 3টা বড় প্যাসেজ, 40টা কোয়েশ্চেন। জিটিতে 5টা প্যাসেজ থাকবে, একটা বড় প্যাসেজ একাডেমিকদের মতো, আর 4টা ছোট প্যাসেজ। এগেন কোয়েশ্চেনের সংখ্যা সেম, টাইম সেম। তো তার মানে একাডেমিক জিটির পার্থক্যটা হচ্ছে জিটির প্যাসেজগুলো একটু ইজি থাকে, একাডেমিকের প্যাসেজগুলো একটু সহজ থাকে। বাট জিটিতেও একটা বড় প্যাসেজ থাকবে একাডেমিকদের মতো। কোয়েশ্চেন যেগুলো আসে, কোয়েশ্চেনের যে ধরনগুলো আসে, এগুলো সেম। আমরা জিটিতে যেরকম কোয়েশ্চেন নিয়ে ওয়ার্ক করি, একাডেমিকেও একই রকম কোয়েশ্চেন নিয়ে ওয়ার্ক করি। লিস্ট অফ হেডিং, তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইনফরমেশন ম্যাচিং, সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, এগুলো ক্লাসে আমরা আলোচনা করবো। সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, অর্থাৎ শুধু প্যাসেজের কন্টেন্টটা ডিফারেন্ট। জিটিটা একটু ইজি কন্টেন্ট, আর কিছু না, কিন্তু কোয়েশ্চেন ধরনগুলো সেম। সো জিটি পরীক্ষাতে আপনি যদি 6 পাইতে চান, যেহেতু ইজি, আপনাকে 30টা কারেক্ট করতে হবে। If you want to achieve 6 in academic exam, আপনাকে 23টা কারেক্ট করতে হবে 6 পাইতে গেলে। অর্থাৎ 17টা ভুল করলে আপনি 6 পাবেন। একাডেমিকে 7 পেতে গেলে আপনাকে 30টা কারেক্ট করতে হবে আউট অফ 40। জিটিতে কারেক্ট করতে হবে আপনাকে 34 if you want to achieve 7। এখন এখানেও আপনাকে কোশ্চেন পেপার দেওয়া হবে, আনসার শিট দেওয়া হবে, কিন্তু এখানে there will be no extra time। আনসার লেখার জন্য রিডিং এ কোনো এক্সট্রা টাইম থাকবে না, অর্থাৎ যে টাইমটা আমাদেরকে দেওয়া হবে সেই টাইমের মধ্যেই আমাকে আনসারগুলো লিখে ফেলতে হবে। এগেন নিয়মটা হচ্ছে
আপনাকে পেন্সিল ইউজ করতে হবে। এগেন ইউজ পেন্সিল, ইউজ পেন্সিল। পেন ইউজ করলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না, আপনার 18,750 টাকা জলে চলে গেল। সো ইউ হ্যাভ লাইক ওয়েস্টেড ইউর মানি। আপনি যদি অনেক বড় লোক হন তাহলে সমস্যা নাই, নো প্রবলেম। অনেক অনেক বড় লোক আছে, ঠিক আছে, রাইট? সো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, রাইট? সো রিডিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? রেজ ইউর হ্যান্ড। বাকিদের হ্যান্ড রেজ লোয়ার করে ফেলবেন। So, all right, Mihi raised our hand. Naki. All right, Mihi, আপনি নিজেকে আনমিউট করেন, আনমিউট করে কোয়েশ্চেনটা করেন। You have to unmute yourself first. আপনি আনমিউট করার অপশনটা পাচ্ছেন না? দেখি আমি আনমিউট করতে পারি কিনা। Okay. Okay. Nurul Afsar Khan, please unmute yourself and ask your question. ওয়েল স্যার, আমাদের প্রত্যেকেরই একটা টার্গেটেড স্কোর থাকে, তো প্রত্যেকটা সেকশনে কত মার্কস পেলে টার্গেট মানে স্কোরটা কত হবে এটা যদি একটু শেয়ার করতেন। লাস্ট টাইম দেখাই দিব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে সহজ কথা আমি বলি, আপনি জিপিএ যেভাবে ক্যালকুলেট করা হয় না, আইএসও একইভাবে ক্যালকুলেট করা হয়। আমার আজকে যে স্টুডেন্টটা 7 পেল তার স্কোরটা দেখাইলে হয়ে যাবে, তার ওয়েটিং মিনিট এটা লাস্টে দেখা দিচ্ছি। অলরাইট, ওকে, রাইটিং এক্সাম। ওকে, এখন আপনাকে একটা অনেস্ট কথা বলি, যাদের সিএলবি 9 টার্গেট, হ্যাঁ, তাদের জন্য রাইটিং সবচেয়ে ডিফিকাল্ট। সমস্যা নেই নূরজাহান, এটা স্ক্রিপ্ট, এটার পিডিএফটা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর তাছাড়া আমার রেগুলার ক্লাসে আপনাগুলো আমার চলে আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তারপর আমি একবার একটু দেখাই রিডিং পরীক্ষাতে 1 ঘন্টা টাইম, 40টা কোয়েশ্চেন। একাডেমিক পরীক্ষাতে 3টা প্যাসেজ থাকবে বড় বড়, সেটা সলভ করতে হবে। জিটিতে 5টা প্যাসেজ থাকবে, 1 ঘন্টা সলভ করতে হবে। এই মূল কথা হচ্ছে এটা, কোনো এক্সট্রা টাইম থাকবে না, পেন্সিল ইউজ করতে হবে। রাইটিং এক্সাম। তো এখন এই যে রিডিং, লিসনিং, রাইটিং, সো রিডিং, লিসনিং, স্পিকিং, এই 3টা দেখে আসছি। এর মধ্যে থেকে একাডেমিক আর জিটির মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা। এই প্রশ্ন হচ্ছে একাডেমিক এবং জিজিটা আরেকবার বলার জন্য। গুড। একাডেমিকে 3টা লং প্যাসেজ থাকে, যেটা বলতেছিলাম আমি। জিটিতে 5টা প্যাসেজ থাকবে, এর মধ্যে 1টা লং প্যাসেজ। এই হলো পার্থক্যটা। আর কোয়েশ্চেনের সংখ্যা সমান, টাইম সমান। 1 ঘন্টা টাইম, 40টা কোয়েশ্চেন, উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর 2 ক্ষেত্রেই কোয়েশ্চেনের যে ধরনগুলা থাকে এগুলা সেম। আপনি আনসার পেয়েছেন? Have you got your answer, Mihi? এবার একটা প্যাসেজের এক্সাম্পল দেখে আপনাদেরকে। এই যে দেখেন, এটা একটা ডিফিকাল্ট প্যাসেজ। দেখেন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ লং প্যাসেজ, দ্য ফিউচার অফ ওয়ার্ক। ফিউচার অফ ওয়ার্ক 2 পেজ জুড়ে শুধু একটা প্যাসেজ। এটা একটা লং প্যাসেজের এক্সাম্পল, একটা প্যাসেজ কত বড়। তারপরে কোয়েশ্চেন। ওকে, রাইটিং এ চলে আসতেছি আমরা। রাইটিং এ এসে আমরা কিছু জিনিসটা দেখবো। তো আমি এখন যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন, এই একাডেমিক এবং জিটির এই যে অ্যানালিসিসটা করলাম আমরা, লিসেনিং, স্পিকিং, রিডিং, দেখতে পাচ্ছি খুব বেশি পার্থক্য নাই। মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে রাইটিং এ এসে। প্রথম সবাইকে মনে রাখতে হবে, রাইটিং আমাকে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। কয়টা কোয়েশ্চেন? 2টা, টাস্ক 1, টাস্ক 2। এখানে সবাই মনোযোগ দেব আমরা। টাস্ক 1 এ, একাডেমিক টাস্ক 1 এ সবাই মনোযোগ দেবেন।
আমাদের সময় হচ্ছে 20 মিনিট। আমাদেরকে কমপক্ষে 150 শব্দ লিখতে হবে, মানে একটা এসে লিখতে হবে কমপক্ষে 150 শব্দের, কমপক্ষে 150 শব্দের এসে লিখতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম হয়তো আমরা 180 ওয়ার্ড লিখবো এরকম, তাই না? আচ্ছা, তারপর দেখেন জিনিসটা কি হচ্ছে। একাডেমিক আইএলটিএস টাস্ক 1 হচ্ছে রিপোর্ট রাইটিং। হোয়াট ইজ রিপোর্ট রাইটিং? রিপোর্ট রাইটিং হচ্ছে আপনাকে আজ পরীক্ষাতে যেটা করা দেওয়া হবে সেটা হচ্ছে একটা টপিক, একটা গ্রাফ দেওয়া হবে, চার্ট দেওয়া হবে, কোয়েশ্চেনে চার্ট থাকবে এরকম, লাইন গ্রাফ, পাই চার্ট, বার চার্ট, টেবিল, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ম্যাপ, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। এগুলো যে কোনো একটা থাকবে। এই একটা মানে কোনটা আসবে আমরা জানি না, যে কোনো একটা আসবে, বাট এই যে প্রথম চারটা এগুলো বেশি আসে। তো এই চার্টের যে ইনফরমেশনটা সেটা আপনি এসে আকারে লিখবেন 150 শব্দের মিনিমাম। এটা হচ্ছে একাডেমিক আইএলটিএস। আমি স্যাম্পলটা দেখে আপনাদের কোয়েশ্চেনটা দেখেন। এই যে দেখেন এই চার্টস বিলো, চার্টের কথা বলা আছে, বলছে 150 শব্দ লেখেন কমপক্ষে। এই যে চার্টটা দেওয়া আছে এখানে, এই চার্টের ইনফরমেশন গুলা আমরা কি করব, ব্যাখ্যা করে একটা ইন্টারপ্রেট করব, ইন্টারপ্রেট করে আমরা একটা রিপোর্ট লিখবো 150 শব্দ এসে লিখবো। এটা একাডেমিক আছে। টাস্ক 1 20 মিনিট টাইম। ওকে, টাস্ক 1 জিডিতে কি আসে? একদম কমপ্লিটলি আলাদা, টোটালি আলাদা। এটা চিঠি লিখতে হবে, লেটার রাইটিং। টাইম এখনো সময়টা সেম, সময়টা হচ্ছে 20 মিনিট এবং ওয়ার্ডও সেম 150 মিনিমাম। বাট এটা হচ্ছে জিডি টাস্ক হচ্ছে লেটার লিখতে হবে, ডিফারেন্ট থিং। লেটার আছে ফর্মাল, সেমি ফর্মাল, এরকম ইনফর্মাল লেটার। লেটারে একটা কন্ডিশন, একটা কোশ্চেন দেওয়া হবে, সেটা আমাকে লিখতে হবে। তো এই টাস্ক 1 হচ্ছে একাডেমিক আর জিডির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। টাস্ক 2 যেটা, এটা হচ্ছে আমাদেরকে 40 মিনিট টাইম দেওয়া হবে টাস্ক 2 এর জন্য। আমাকে একটা 250 শব্দের এসে লিখতে হবে, 250 ওয়ার্ডস। কিভাবে লিখবো? প্রশ্নে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকটাকে ডেসক্রাইব করে আমাকে এসেটা লিখতে হবে। 3 রকম কোয়েশ্চেন আছে, আর্গুমেন্টেটিভ, নন আর্গুমেন্টেটিভ এবং মিক্সড। নরমালি 2টা থাকে, আর্গুমেন্টেটিভ এবং নন আর্গুমেন্টেটিভ, এগুলো বেশি থাকে। এগুলো অন্য ক্যাটাগরি আছে, ক্লাসে আমি এগুলো আলোচনা করবো পরবর্তী। একটা এক্সাম্পল দেখে আপনাদের। এই যে দেখেন টপিক। In some countries, more and more people are becoming interested in finding out about the history of the house or building they live in. What are the reasons for this? How can people research this question? এখন এই টাস্ক 2 এরকম করে কোয়েশ্চেন দিয়ে আপনাকে একটা এসে লিখতে বলা হবে 40 মিনিটের মধ্যে। এবং টাস্ক 2 এর ক্ষেত্রে একাডেমিক এবং জিডির মধ্যে কোনো পার্থক্য নাই, মানে সিস্টেমের ক্ষেত্রে, টপিক প্যাটার্নের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। একাডেমিক এবং জিডি সেম। অর্থাৎ টাস্ক 1টা হচ্ছে এখানে বড় পার্থক্য। এনিওয়ে, এখন আপনাকে একটা কথাবার্তা বলি, আইএলটিএস পরীক্ষাতে টাস্ক 1 এবং টাস্ক 2 একসাথে দিয়ে দেওয়া হবে। আপনার হাতে সময় থাকবে 60 মিনিটস, 1 hour. Within that 1 hour, you have to solve both task 1 and task 2. আপনি 1 ঘন্টার মধ্যে সলভ করবেন। একটা যদি বেশি টাইম নিতে পারেন, একটা কম টাইম নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। যদি 20 মিনিট এবং 40 মিনিট, এটা হচ্ছে সাজেস্টেড টাইম। বাকি যে বিষয় এটা হলো আপ টু ইউ। ইউ ক্যান টেক, আপনি একটাতে বেশি টাইম নিতে পারেন, একটা কম টাইম নিতে পারেন। তারা মানে এক্সামিনাররা মানে পরীক্ষা হলে এগুলো চেক করা হয় না। রাইট, এখন লাস্ট কথাটা খেয়াল করেন। টাস্ক 2 টাস্ক 1 এর চাইতে 2 গুণ বেশি মার্ক ক্যারি করে। খেয়াল করেন আমি কি বলছি আবার। টাস্ক 2 টাস্ক 1 এর থেকে 2 গুণ বেশি মার্ক ক্যারি করে। অর্থাৎ আপনার আইএলটিএস পরীক্ষাতে টাস্ক 2 এর জন্য একটা স্কোর দেওয়া হবে, টাস্ক 1 এর জন্য একটা স্কোর দেওয়া হবে, দুটো আলাদা স্কোর থাকবে।
টাস্ক 1 কত পাইছেন, টাস্ক 2 কত পাইছেন, স্কোর দিবে। ওকে, এই স্কোর দেওয়ার পরে টাস্ক 2 তে যা পাবেন তার 2/3 কাউন্ট করা হবে। সহজ কথা, টাস্ক 2 আপনার আইএলটিএস এর স্কোরের 70% হচ্ছে টাস্ক 2, 30% হচ্ছে টাস্ক 1। এভাবে চিন্তা করেন। অর্থাৎ টাস্ক 2 যদি ভালো করে আপনি রাইটিং এ ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, কারণ টাস্ক 1 অনেক ঝামেলা আছে, বাট টাস্ক 2 হচ্ছে ফার মোর ইম্পর্টেন্ট দেন টাস্ক 1। যেমন একটা এক্সাম্পল দেখেন, যদি টাস্ক 2 তে আপনি 6 পান, তাহলে আপনার মূল স্কোরে যোগ হবে 4। টাস্ক 1 এ যদি 8 পান তো 2.67, তাহলে টোটাল স্কোর হচ্ছে টাস্ক 2 এ হচ্ছে 4, টাস্ক 1 হচ্ছে 2.67 ইজিক্যাল টু 6.67। এরকম কোন স্কোর পরীক্ষা হলে দিবে না, 6.5 করে দিবে। নিয়ারেস্ট মার্ক চলে, নিয়ারেস্ট নাম্বারে চলে আসবে। নিয়ারেস্ট কোনটা আগে, 6.5 কাছাকাছি না 7 কাছাকাছি? এখানে 6.5 কাছাকাছি, 6.5 দিবে। টাস্ক 2 তে যদি 8 পাইতেন আপনি 5.33, টাস্ক 1 এ 6 পাইছেন 2। টাস্ক 1 খারাপ হয়েছিল, ধরেন টাস্ক 1 খারাপ হয়েছিল, কিন্তু তারপরে আপনার রাইটিং এর স্কোর হয়ে গেল 7.5, কারণ টাস্ক 2 আপনি বেশি ভালো করেছিলেন। টাস্ক 2 হচ্ছে 5.33, টাস্ক 1 হচ্ছে মাত্র 2, কারণ 6 পাইছিলাম টাস্ক 1 ইকুয়াল টু 7.5। রাইটিং এ 7.5 পাওয়া মানে খুবই ভালো স্কোর, খুবই ভালো স্কোর। এনিওয়ে, আজকে আমরা ফার্দার আলোচনা করব না। রাইটিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এনিবডি, যে পর্যন্ত আলোচনা করলাম? If anybody has any question, please unmute yourself and ask your question. Just give me a second. Unmute করে আপনাদের কোয়েশ্চেনটা করুন। Just you have to unmute yourself. নিজেকে unmute করে আপনি কোয়েশ্চেনটা করবেন। স্যার এক্ষেত্রেও কি আমরা স্যার পেন্সিল ইউজ করব? Good question. Real. I was waiting for this question. এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আপনাকে বলি। একাডেমিক আইএলটিএস পরীক্ষা মানে আইডিপি তে যেটা হয়, আইডিপি তে পেন এলাও করা হয় না, পেন এলাও করা হয় না আইডিপি, ঠিক আছে? নো পেন আইডিপি, অল পেন্সিল। ব্রিটিশ কাউন্সিলে পেন এলাও করা হয়, পেন এলাও করা হয়। ওকে, এই কারণে আমি যেটা আপনাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে পেন বাদ দেন, পেন্সিলে কি করেন, লেখা প্র্যাকটিস শুরু করে দেন। ফরগেট পেন আইএলটিএস এর জন্য, ঠিক আছে? স্যার এক্ষেত্রে 2B বা HB এরকম কোনো রেকমেন্ডেশন আছে কিনা? রেকমেন্ডেশন হচ্ছে 2B, নরমালি 2B ইউজ করা হয়, 2B ইউজ করা হয় নরমালি। ওকে, 2B ইউজ করা হয় নরমালি। ওকে, গুড কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন, গুড। আচ্ছা, এখন ফাইনালি একটা ডিসকাশন করে ফেলবি, সেটা হচ্ছে যে স্কোর কিভাবে দেওয়া হবে। আরো অনেক ডিসকাশন এগুলো করতেছি না। স্কোরটা হচ্ছে যখন 4টা মডিউল আছে, হ্যাঁ, এখন আপনি কোন মডিউলে কি পাইছেন তো লাইক মানে এনিথিং হতে পারে, একটা মডিউলে খুব ভালো হতে পারে, একটা খারাপ হতে পারে। জাস্ট রিয়াদ আপনি আমাকে আনসার দিবেন। ধরেন রিডিং, রিডিং এ কত পাইছেন, জাস্ট একটা বলেন, এনি স্কোর। রিডিং 7, জাস্ট যে কোনো, মানে আমি একটা ক্যালকুলেশন করবো আর কিছু না। 7, লিসনিং কত? লিসেনিং 8, গুড। রাইটিং কত? রাইটিং 6.5, 6.5, ওকে, অলরাইট, ওকে। স্পিকিং 7, ওকে। তো টোটাল এখন আমরা এটা অ্যাড করব, তাহলে 3 7 17, 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 6.5 হচ্ছে 28.5, তাই না? 28.5। এটা হচ্ছে টোটাল আসে। এখন এটাকে 4 দিয়ে ডিভাইড করবো, 4 দিয়ে ডিভাইড করলে হয় 4 7 28 প্লাস 0 পয়েন্ট না 28, তারপর কি আছে 5 আছে, তাই না? 0.1 এরকম কিছু হবে, 7 এরকম হয় না নাকি? মেবি। তাহলে এটা এস কোডটা হচ্ছে 7 এর মানে অ্যারাউন্ড 7, তাই না? কিন্তু এখানে স্কোরটা 7 আসবে, কিন্তু দেখেন সে যদি
স্পিকিং এ রাইটিং এ 7 পাইতো তাহলে কি হতো? রাইটিং এ 7 পেতো, সে রাইটিং এ 7 পেলে তার এখানে টোটাল হয়ে যেত 29 ডিভাইডেড বাই 4 ডিফিকাল্ট হতো 7.25। 7.25 হলে তাহলে কাছাকাছি কোনটা? 7.5 বা 7 দুইটা ইকুয়াল, সমান সমান, তাই না? জি স্যার। এক্ষেত্রে বেনিফিট অফ ডাউট দিয়ে মানে আপনাকে সুবিধা দিয়ে আপনাকে দিবে 7.5 দিবে আপনাকে, চিন্তা করছেন? এভাবে ক্যালকুলেশন করা হবে। কিন্তু যদি কেউ 7.12 পাইতো তাহলে কি হতো? 7.12 যদি এরকম হতো তাহলে কাছাকাছি কোনটা? 7 নাকি 7.5 কোনটা কোনটা কাছাকাছি? 7। তাহলে 7 দিবে। এভাবে ক্যালকুলেশন করা হয়। Anyway, thank you so much. আমাদের আগামী কালই ক্লাস হবে না, সরি সানডেতে ফার্স্ট ক্লাস, সো ডোন্ট মিস ফার্স্ট মডিউল ক্লাস। প্রথম মডিউল ক্লাস সানডেতে হবে, সো ডু অ্যাটেন্ড দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং ইন দি ওরিয়েন্ট ইনস্টিটিউট ক্লাস। উই টকড a lot, we discussed a lot. ফাইনালি কারো দু একটা কোশ্চেন থাকলে বলেন, আর তারপর আজকে ক্লাস শেষ করবো আমরা এখানে। Okay. So, all right. Thank you so much. Thanks a lot. I'll see you day after tomorrow. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। একটা কথা, আমি আপনাদেরকে অনেক ম্যাটেরিয়াল সেন্ড করবো। ইমেল, আপনার ইমেল চেক করবেন, অলওয়েজ চেক ইউর ইমেল, ঠিক আছে? ইমেল চেক করবেন। Okay, sir.